Assalamu alaikum, my dear student and respected viewers. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Today, I am presenting lecture on management. Program BBA Honors 4th year. Name of the course, Financial Management in English. Lecture number 8. Title of the lecture, Capital Market Financing, Chapter 5. And this lecture is presented by Mohammad Shipon Mia, Associate Professor, Department of Management, Kumilla Victoria Government College, Kumilla. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আজকের লেকচারটি অনুসরণ করো তাহলে তোমরা ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং তথা সিকিউরিটি ইস্যু সংক্রান্ত বিভিন্ন বিষয় তোমরা জানতে পারবে, যেমন গভর্নমেন্ট রেগুলেশন ফর ইস্যুইং সিকিউরিটিজ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রেগুলেশন in the second market, information effects of announcing a security issue, types of long-term debt instrument, retirement of bonds, preferred stock and its feature, common stock and its feature, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যদি ভালো করে লেকচারটি অনুসরণ করো তাহলে এই বিষয়গুলি সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা সৃষ্টি হবে। তাহলে শুরুতেই আমরা আসি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো এখানে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো তোমরা জানো, তোমরা যেহেতু বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট, তোমরা এই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সম্পর্কে তোমাদের একটি ধারণা আছে। তারপর আমরা আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সম্পর্কে একটু ডিটেইলস আলোচনা করব। তো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পারফর্মস দ্য ফাংশনস টু রেগুলেট দ্য ক্যাপিটাল মার্কেট, ইন্টারমিডিয়ারিজ অ্যান্ড issuance of capital and financial instruments by public limited companies। অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন করে থাকে, রেগুলেশন তৈরি করে থাকে ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারিজ, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটে যারা অপারেশন করে, ক্যাপিটাল মার্কেটে যারা জড়িত তাদের সম্পর্কিত বিভিন্ন ধরনের রেগুলেশন তৈরি করে, এবং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, পাবলিক লিমিটেড কোম্পানিজগুলো যে সকল ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইস্যু করে সেই ইস্যু সংক্রান্ত বিভিন্ন ধরনের ফাংশন বা কার্যক্রম বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সম্পাদন করে থাকে। Security Exchange Commission was established on June 8, 1993 under the Security and Exchange Commission Act 1993। অর্থাৎ বাংলাদেশের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 1993 সালের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী 8 জুন 1993 সালে গঠিত হয়। A 5-member commission headed by a chairman has the overall responsibility to administer securities legislation, and the commission is attached to the Ministry of Finance। অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই প্রতিষ্ঠানটি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সাথে সম্পৃক্ত। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সাথে সরাসরি এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সম্পৃক্ত থেকে এটা গঠিত হয়, এবং এর সদস্য আছেন টোটাল 5 জন, একজন চেয়ারম্যান। তারাই মূলত এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে বিভিন্ন ধরনের কার্যক্রম আছে সেগুলো সম্পাদন করে থাকে। The purpose of the commission is to protect the interest of investors in securities, develop the securities market, and make rules for matters connected therewith and or ancillary rules। অর্থাৎ দেখো, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই যে প্রতিষ্ঠানটি সৃষ্টি করা হয়েছে 1993 সালের আইন অনুযায়ী, এটি তৈরি করার মূল উদ্দেশ্য কি? এটা তৈরি করার মূল উদ্দেশ্যই হলো প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টর্স। অর্থাৎ সিকিউরিটি মার্কেটে যারা ইনভেস্ট করবে, বাংলাদেশের স্টক মার্কেটে যারা ইনভেস্ট করবে, তাদের স্বার্থ রক্ষা করা এবং সিকিউরিটি মার্কেটকে ডেভেলপ দ্য সিকিউরিটিস মার্কেট। অর্থাৎ বাজেটটি যেন সুন্দর এবং সুষম হয় এবং সুন্দরভাবে যেন বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করতে পারে সেই বিষয়গুলো দেখাশোনা করে। অ্যান্ড মেক রুলস ফর ম্যাটার্স কানেক্টেড, এবং এই সংক্রান্ত যাবতীয় বিষয় দেখাশোনা করার দায়িত্ব হলো বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব ফাংশনস অফ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে থাকে। এর মধ্যে অন্যতম যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো আমরা এখানে সংক্ষেপে বর্ণনা করব।
তো শুরুতেই আমরা আসি রেগুলেটিং দ্য বিজনেস অফ দ্য স্টক এক্সচেঞ্জেস অর এনি আদার সিকিউরিটিজ মার্কেট। অর্থাৎ বাংলাদেশে যে সকল স্টক এক্সচেঞ্জগুলো রয়েছে এবং অন্যান্য সিকিউরিটিজ মার্কেট রয়েছে এগুলি নিয়ন্ত্রণ করার জন্য যে সকল আইন কানুনের প্রয়োজন সেগুলো তৈরি করার দায়িত্ব বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তোমরা জানো যে বাংলাদেশে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ। এই স্টক এক্সচেঞ্জগুলি পরিচালনা করার দায়িত্ব বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পালন করে থাকে। Registering and regulating the business of stockbrokers, sub-brokers, share transfer agent, merchant bankers and managers of issues, trustees of trust deeds, registrar of an issue, underwriters, portfolio managers, investment advisors and other intermediaries in the securities market. অর্থাৎ সিকিউরিটিজ মার্কেটে যে সকল ইন্টারমিডিয়ারি রয়েছে যেমন স্টক ব্রোকার, সাব ব্রোকার, শেয়ার ট্রান্সফার এজেন্ট, মার্চেন্ট ব্যাংকার সহ যত ধরনের ইন্টারমিডিয়ারি আছে তাদেরকে কিভাবে তারা পরিচালিত হবে এবং তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে এই সকল আইন কানুন তৈরি করে থাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। Registering, monitoring and regulating of collective investment scheme including all forms of mutual funds. বাংলাদেশের পুঁজিবাজারে যত ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে এই মিউচুয়াল ফান্ডগুলো কিভাবে নিবন্ধিত হবে, কিভাবে এগুলো পরিদর্শন করা হবে এবং কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করা হবে, এই যাবতীয় বিষয়গুলি পরিচালনা করা, যাবতীয় বিষয়গুলো দেখাশোনা করার দায়িত্ব বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পালন করে থাকে। Monitoring and regulating all authorized self-regulatory organizations in security markets. সিকিউরিটি মার্কেটের যে সকল সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন রয়েছে সেগুলি মনিটরিং করা এবং রেগুলেশন তৈরি করা দায়িত্ব সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। প্রহিবিটিং ফ্রডুলেন্ট অ্যান্ড আনফেয়ার ট্রেড প্র্যাকটিস ইন এনি সিকিউরিটি মার্কেটস। অর্থাৎ সিকিউরিটি মার্কেটে কোনো সিকিউরিটি মার্কেটে যদি আনফেয়ার ট্রেড প্র্যাকটিস হয় বা কোনো ধরনের প্রতারণা বা জালিয়াতি হয় এগুলো নিষেধ করা এবং এগুলো সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পালন করে থাকে। Promoting investors' education and providing training for intermediaries of the securities market. সিকিউরিটি মার্কেটে যে সকল বিনিয়োগকারী রয়েছে এবং যে সকল ইন্টারমিডিয়ারিজ অর্থাৎ মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা সিকিউরিটিজ কার্যক্রম পরিচালনা করে এদেরকে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন ধরনের ট্রেনিং কার্যক্রমের আয়োজন করার দায়িত্ব সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। প্রহিবিটিং ইনসাইডার ট্রেডিং ইন সিকিউরিটিজ। স্টক মার্কেটগুলিতে ইনসাইডার ট্রেডিং নিষিদ্ধ করাও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব। রেগুলেটিং দ্য সাবস্টেন্সিয়াল অ্যাকুইজিশন অফ শেয়ারস অ্যান্ড টেক ওভার অফ কোম্পানিজ। অর্থাৎ কোম্পানিগুলোর সাবস্টেন্সিয়াল অ্যাকুইজিশন অর্থাৎ কোম্পানিগুলোকে অধিগ্রহণ করা এবং শেয়ার টেক ওভার করা এগুলো বা কোনো কোম্পানি টেক ওভার করা এগুলি সম্পর্কিত বিভিন্ন ধরনের রেগুলেশন তৈরি করা বা আইন কানুন তৈরি করার দায়িত্ব সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পালন করে থাকে। আন্ডারটেকিং investigation and inspection, inquiries and audit of any issuers or dealers of the security market and intermediaries and any self-regulatory organization in the security market. তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সিকিউরিটি মার্কেটে বা স্টক এক্সচেঞ্জগুলিতে যে কোনো ধরনের বিষয় সংক্রান্ত বা শেয়ার হোল্ডারদের বা স্টক এক্সচেঞ্জের গুলো সঠিকভাবে পরিচালনার জন্য যে কোনো ধরনের ইনভেস্টিগেশন বা পরিদর্শন, ইন্সপেকশন, ইনকোয়ারি এবং অডিট সংক্রান্ত যে কোনো বিষয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন প্রণয়ন করে থাকে এবং এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। কন্ডাক্টিং রিসার্চ অ্যান্ড পাবলিশিং ইনফরমেশন। সিকিউরিটি মার্কেট সংক্রান্ত বিভিন্ন ধরনের রিসার্চ পরিচালনা করা, বিভিন্ন ধরনের গবেষণা করা, সিকিউরিটি মার্কেটকে কিভাবে আরো ইফেক্টিভ করা যায়, সিকিউরিটি মার্কেটগুলিকে বা পুঁজিবাজারকে আরো কত শক্তিশালী করা যায়, আরো সুন্দর করা যায়, এই যাবতীয় বিষয়গুলি সম্পর্কে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গবেষণা করে থাকে এবং গবেষণা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে থাকে। এখন আমরা দেখব গভর্নমেন্ট রেগুলেশন ফর ইস্যুইং সিকিউরিটিজ। অর্থাৎ সিকিউরিটি ইস্যু সংক্রান্ত কি কি ধরনের আইন কানুন রয়েছে এই বিষয়গুলি সংক্রান্ত আমরা জানব। গভর্নমেন্ট রেগুলেশনস ফর ইস্যুইং সিকিউরিটিজ। তো ইস্যুইং সিকিউরিটিজ কি তোমরা জানো, পূর্ববর্তী লেকচার আমরা ডিটেইলস আলোচনা করেছি এগুলো। তো আজকে আমরা দেখব এগুলি সংক্রান্ত কি কি ধরনের আইন ফলো করতে হয় বা নিয়মকানুন অনুসরণ করতে হয়। তাহলে আমরা এখানে 14টি নিয়ম এখানে দেখা যাচ্ছে, এই পৃষ্ঠাতে আরো আছে। তাহলে প্রথমে আমরা আসি, এগুলোকে আমরা সংক্ষেপে বর্ণনা করি।
সাইনিং এগ্রিমেন্ট উইথ দ্য প্রসপেক্টিভ ইস্যুয়ার, অর্থাৎ সম্ভাব্য যারা ইস্যুয়ার হলো কোম্পানিগুলো যারা পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায়, তারা সাইনিং এগ্রিমেন্ট করবে। সাইট ভিজিট অফ অ্যাসেসমেন্ট অফ পাবলিক অফারিং, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাইট অর্থাৎ তাদের প্রতিষ্ঠানগুলোকে ভিজিট করবে অ্যাসেসমেন্ট পাবলিক অফারিং অ্যাসেস করার জন্য বা এগুলো নির্ধারণ করার জন্য সেই প্রতিষ্ঠানগুলো ভিজিট করবে। থার্ড হলো সিলেক্ট মেথড অফ পাবলিক পাবলিক অফারিং মেথড সিলেক্ট করবে। তোমরা জানো যে পাবলিক অফারিং এর জন্য বা আইপি এর জন্য দুটি পদ্ধতি রয়েছে, একটি হলো বুক বিল্ডিং মেথড আর একটি হলো ফিক্সড প্রাইস মেথড, আবার এই দুইটার কম্বিনেশনও হতে পারে। তো কোন মেথডে শেয়ার ইস্যু করা হবে বা পাবলিক ইস্যু করা হবে সেই মেথড ঠিক করে থার্ড স্টেজ। তারপরে প্রিপেয়ারিং ড্রাফট প্রসপেক্টাস, কোম্পানিকে তোমরা জানো প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো থেকে পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার জন্য কোম্পানিগুলোকে প্রসপেক্টাস ইস্যু করতে হয়। তো এই প্রসপেক্টাসগুলো ড্রাফট তৈরি করা বা এই প্রসপেক্টাসগুলোর ড্রাফট জমা করতে হয় 4 নম্বর স্টেজে। ফিফথ হলো অ্যাপ্লাই টু বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ফর পাবলিক অফার, অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে আবেদন করবে কোম্পানিগুলো কোম্পানিটি শেয়ার ইস্যু করার জন্য। IPO approved by বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এই স্টেজে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদন দেয় আইপিও ইস্যু করার জন্য। পাবলিশ ভেটেড প্রসপেক্টাস ইন নিউজপেপার, অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইপিও অ্যাপ্রুভাল দেওয়ার পরে কোম্পানিগুলো তাদের প্রসপেক্টাস নিউজ পেপারে বা বিভিন্ন দৈনিক পত্রিকাগুলোতে পাবলিশ করা থাকে। অ্যাপ্লাই টু দ্য এক্সচেঞ্জ ফর লিস্টিং, এবার এই স্টেজে এসে প্রতিষ্ঠানটি স্টক এক্সচেঞ্জগুলোতে আবেদন করে তালিকাভুক্ত হওয়ার জন্য। তোমরা জানো যে স্টক এক্সচেঞ্জগুলো বাংলাদেশে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তো এই স্টক এক্সচেঞ্জে সে লিস্টেড হতে চায় বা দুটিতে যদি লিস্টেড হতে চায় তাহলে স্টক এক্সচেঞ্জগুলো বরাবর তাকে লিস্টিং এর জন্য আবেদন করতে হয়। কালেক্ট সাবস্ক্রিপশন, এই পর্যায়ে তারা শেয়ার হোল্ডারদের যারা শেয়ার কিনতে চায় তাদের কাছ থেকে সাবস্ক্রিপশন কালেক্ট করে, অর্থাৎ বিনিয়োগকারীরা আবেদনপত্র জমা করে। কন্ডাক্ট লটারি, জমাকৃত আবেদনগুলোর মধ্য থেকে তারপরে প্রতিষ্ঠানটি লটারি দেয়, লটারিতে মাধ্যমে অ্যালটমেন্ট এবং রিফান্ড করে যে সকল আবেদনকারী শেয়ারের অ্যালটমেন্ট পায় বা নতুন শেয়ারগুলো পায় তাদেরকে অ্যালটমেন্ট প্রদান করে, আর যে সকল বিনিয়োগকারী অ্যালটমেন্ট পান না অর্থাৎ লটারিতে নতুন শেয়ার পান না তাদের অর্থ ফেরত দেওয়া হয়। লিস্টিং অ্যাপ্রুভাল বাই দ্য এক্সচেঞ্জেস, তারপর এক্সচেঞ্জ থেকে বা স্টক এক্সচেঞ্জ বা শেয়ার বাজার থেকে তারা অ্যাপ্রুভাল বা অনুমোদন লাভ করে। ক্রেডিট শেয়ার ইউনিটস, এই পর্যায়ে প্রতিষ্ঠানটি যে সকল বিনিয়োগকারীরা শেয়ার অ্যালটমেন্ট পেয়েছে তাদের নামে শেয়ার বরাদ্দ করে দেয়। কমেন্সমেন্ট অফ ট্রেডিং, এই পর্যায়ে কোম্পানিটি শেয়ার ক্রয় কেনাবেচার প্রক্রিয়া শুরু করে। তাহলে এই যে 14টি স্টেজ আছে, এই 14টি স্টেজেই মূলত গভর্নমেন্ট রেগুলেশন ফর ইস্যুইং সিকিউরিটিজ সম্পন্ন হয়ে থাকে। এতক্ষণ আমরা দেখলাম পুঁজিবাজারে আইপিও ইস্যু করার জন্য যে সকল আইন কানুনগুলো অনুসরণ করতে হয় সেই আইনগুলো সম্পর্কে আমরা একটু দেখলাম। এখন আমরা দেখব আইপিও প্রসেস বাংলাদেশ পার্সপেক্টিভ, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং প্রসেসটা বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে সম্পাদন হয়ে থাকে আমরা এটা দেখব। তাহলে প্রথমে আসি অ্যাপয়েন্টিং দ্য ইস্যু ম্যানেজার, কোম্পানিগুলোকে আইপিও প্রক্রিয়াতে প্রথমেই তাদেরকে ইস্যু ম্যানেজার নিয়োগ দিতে হয়। ইস্যু ম্যানেজার হলো এভরি কোম্পানি intending to get permission for raising capital through IPO to Dhaka Stock Exchange by issuing its securities is required to appoint issue manager to proceed with the listing process of the company in the exchange, অর্থাৎ এই কোম্পানিটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করার জন্য বা ডিএসসি থেকে অনুমোদন পাওয়ার জন্য তাকে একজন ইস্যু ম্যানেজার নিয়োগ করতে হয় প্রথমেই। Submitting the draft prospectus. The issue manager prepare the draft prospectus of the company as per public issue rules of SEC and submit the same to the SEC and the exchanges for necessary approval.
তো ইস্যু ম্যানেজার দ্বিতীয় স্টেজে এসে ইস্যু ম্যানেজার ড্রাফট প্রসপেক্টাস প্রস্তুত করে, আর এই ড্রাফট প্রসপেক্টাস প্রস্তুত হওয়ার পর এটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে এবং স্টক এক্সচেঞ্জগুলিতে প্রয়োজনীয় অনুমোদনের জন্য জমা দেওয়া হয়। মেকিং এগ্রিমেন্ট। The issuer is also required to make agreement with the underwriters and bankers to the issue for IPO purpose. অর্থাৎ এখানে ইস্যু ম্যানেজার সম্ভাব্য যারা আন্ডাররাইটার আছে এবং ব্যাংকার আছে তাদের সাথে চুক্তিবদ্ধ হয় আইপিও ইস্যু করার জন্য। অ্যানালাইসিস অফ ড্রাফট প্রসপেক্টাস বাই দ্য এক্সচেঞ্জ। এ পর্যায়ে এক্সচেঞ্জগুলোতে জমাকৃত যে ড্রাফট প্রসপেক্টাস আছে এই ড্রাফট প্রসপেক্টাস অ্যানালাইসিস করে থাকে এক্সচেঞ্জগুলো থেকে। যেমন এখানে বলা হচ্ছে, আফটার রিসিভিং দ্য ড্রাফট প্রসপেক্টাস দ্য এক্সচেঞ্জ examines and evaluates overall performance of the company as well as financial features of the company which may have been short term and long term impact on the stock market. অর্থাৎ এক্সচেঞ্জগুলো কোম্পানির এই যে জমাকৃত প্রসপেক্টাস এই প্রসপেক্টাসগুলো মূল্যায়ন করে থাকে এবং কোম্পানির যে ওভারঅল পারফরম্যান্স আছে এবং এটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এটার কি প্রভাব পড়তে পারে স্টক মার্কেটের উপরে, এই বিষয়গুলোর উপর অ্যানালাইসিস করে থাকে এক্সচেঞ্জগুলো। অ্যানালাইসিস বাই এসইসি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মূল্যায়ন করে থাকে। The exchange sends its opinion to SEC within 15 days of receipt of draft prospectus for SEC's consideration. অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কনসিডারেশনের জন্য স্টক এক্সচেঞ্জগুলো তাদের যে প্রতিবেদন আছে সেই প্রতিবেদন জমা করে, and SEC evaluates and different aspects of the company as well as it also consider the recommendation provided by the exchange regarding this. অর্থাৎ কোম্পানির পাঠানো ড্রাফট প্রসপেক্টাস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে থাকে, পাশাপাশি স্টক এক্সচেঞ্জের পাঠানো যে ইভ্যালুয়েশন আছে সেই ইভ্যালুয়েশনটাও মূল্যায়ন করে থাকে। রিসিভিং SEC's কনসিডারেশন। এই পর্যায়ে কোম্পানি সংক্রান্ত যে আইন কানুনগুলো আছে সেগুলির প্রেক্ষাপট বিবেচনা করে কোম্পানিকে SEC তাদের মতামত প্রদান করে। ফাইলিং লিস্টিং অ্যাপ্লিকেশন। হ্যাভিং কনসেন্ট ফ্রম SEC থেকে অনুমোদন পাওয়ার পর বা কনসেন্ট পাওয়ার পর দ্য ইস্যুয়ার ইজ রিকোয়ার্ড টু ফাইল অ্যাপ্লিকেশন টু দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ। ইস্যুয়ারকে অ্যাপ্লিকেশন ঢাকা স্টক এক্সচেঞ্জ বরাবর জমা করতে হয় ফর লিস্টিং ইট সিকিউরিটি উইদিন 5 days অফ ইস্যুয়েন্স অফ প্রসপেক্টাস। অর্থাৎ প্রসপেক্টাস ইস্যুয়ে 5 দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টিং এর জন্য আবেদন করতে হয়। সাবস্ক্রিপশন। The next step is opening the subscription to the general people. After a successful subscription, the company is required to complete distribution of allotment refund warranties within 42 days of closing of subscription. অর্থাৎ কোম্পানি এই পর্যায়ে তাদের স্টক সাবস্ক্রিপশনের জন্য সাধারণ পাবলিকের কাছে বা সাধারণ মানুষের কাছে আবেদনপত্র জানায়। আমরা এটাকে সাধারণত আইপিও বলে থাকি। আফটার এ সাকসেসফুল সাবস্ক্রিপশন অর্থাৎ সাবস্ক্রিপশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোম্পানি 42 দিনের মধ্যে আবেদনকারীদের মধ্যে শেয়ার অ্যালটমেন্ট করতে হয় এবং যে সকল আবেদনকারী শেয়ার পান না তাদের ফান্ড রিফান্ড করতে হয়। প্লেসমেন্ট অফ লিস্টিং অ্যাপ্লিকেশন। After 100% distribution of shares or refund warrants and compliance of other requirements, the application for listing filed by the issuer company is placed to the exchanges meeting for necessary decision of the board of the Dhaka Stock Exchange. অর্থাৎ এই সাবস্ক্রিপশন প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার পর 100% সম্পাদন হওয়ার পর কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জের নিকট বা চিটাগং স্টক এক্সচেঞ্জের নিকট শেয়ার বিনিময়ের জন্য তারা আবেদন করে থাকে, অর্থাৎ লিস্টিং প্রক্রিয়া সম্পাদনের জন্য আবেদন করে থাকে। তখন ঢাকা স্টক এক্সচেঞ্জ তাদের মিটিংয়ে বিষয়টা অনুমোদন দিয়ে থাকে। ডিসিশন অফ লিস্টিং। The board of Dhaka Stock Exchange takes the decision regarding listing or non-listing of the company, which must be completed within 75 days from the closure of the subscription. অর্থাৎ সাবস্ক্রিপশন প্রক্রিয়া সম্পাদনের 75 দিনের মধ্যে কোম্পানিটি লিস্টিং হবে কিনা বা লিস্টিং হবে কিনা বা নন লিস্টিং হবে এই সংক্রান্ত সিদ্ধান্ত প্রদান করে থাকে। এই হলো আইপিও প্রসেস। বাংলাদেশে কোম্পানিগুলো যে আইপিও প্রক্রিয়া সম্পাদন করে তার একটি সংক্ষিপ্ত বিবরণ আমরা এখানে প্রদান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবার আমরা দেখব ইনফরমেশন এফেক্টস অফ অ্যানাউন্সিং এ সিকিউরিটি ইস্যু। অর্থাৎ সিকিউরিটি ইস্যুকে প্রভাবিত করে যে সকল ইনফরমেশনগুলো বা ইনফরমেশন এফেক্টস। এখানে ইনফরমেশন বিভিন্ন ধরনের যে ইনফরমেশন আছে, যেমন প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন বা অন্যান্য কোম্পানি সংক্রান্ত বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো কোম্পানির সিকিউরিটি ইস্যু সংক্রান্ত কার্যক্রমকে প্রভাবিত করে থাকে। এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে একটু আলোচনা করব। তো শুরুতে আমরা আসি। Announcing effect broadly refers to the impact that any type of new or public announcement, especially when issued by government or monetary authorities, has on financial markets. অর্থাৎ সরকার বা কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান বা অথরিটি যখন কোনো ধরনের নিউজ প্রদান করে থাকে, বিশেষ করে শেয়ার মার্কেট সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের ঘোষণা, সেই ঘোষণাগুলো শেয়ার মার্কেটে শেয়ার প্রাইসকে বা বিভিন্ন ধরনের স্টক প্রাইসকে প্রভাবিত করে থাকে। It is most often used when speaking of change in security prices or market volatility that result directly from a piece of significant news or public announcement. এখানে বলা হচ্ছে যে it is often used when speaking a change in security prices or market volatility that result directly, অর্থাৎ কোনো কারণে যদি কোম্পানির প্রাইস চেঞ্জ হয় বা সিকিউরিটি প্রাইস চেঞ্জের সংক্রান্ত বিভিন্ন ধরনের যে গতিশীলতা আছে বা ভলাটিলিটি আছে, এই বিষয়গুলো প্রাইস রিলেটেড অ্যানাউন্সমেন্ট দ্বারা প্রভাবিত হয়। It also could refer to how the market would react upon hearing the news that change will occur at some point in the future. তো বলা হচ্ছে যে it is also could refer to how the market would react upon hearing the news. অর্থাৎ প্রাইস সংক্রান্ত বা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন গুলো শোনার পর মার্কেট কিভাবে রিয়েক্ট করবে বা বর্তমানে কিভাবে রিয়েক্ট করবে বা ভবিষ্যতে কিভাবে রিয়েক্ট করবে, এই বিষয়গুলো বিবেচনা করতে হয়। The announcement effect assumes that the behavior of systems such as financial markets or people such as individual can change merely by announcing a future policy change or divulging newsworthy item. Announcement effect শেয়ারহোল্ডারদের বা ফাইন্যান্সিয়াল মার্কেটে যারা ইনভলভ আছে ইন্টারমিডিয়ারিজ, তাদের বিহেভিয়ারকে প্রভাবিত করে থাকে। এটা স্বল্পমেয়াদীও হতে পারে, দীর্ঘমেয়াদীও হতে পারে। আবার তবে ফিউচার সংক্রান্ত বা ফিউচার পলিসি কোম্পানির ফিউচার পলিসি বা কোনো ধরনের ভ্যালুয়েবল ইনফরমেশন যেগুলো ফিউচার রিলেটেড, সেগুলিও কোম্পানির শেয়ার কেনা বেচার ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের বা ইন্টারমিডিয়ারি তাদের ইনভেস্টমেন্ট ডিসিশনকে প্রভাবিত করতে পারে। The news may come in the form of a press release or a report. সিকিউরিটি ইস্যুকে প্রভাবিত করে এমন নিউজ, এগুলি পত্রিকার মাধ্যমেও আসতে পারে, আবার রিপোর্ট আকারেও আসতে পারে। Topics that can spur investor reaction either positively or negatively are things like company mergers, acquisition, growth in money supply, inflation and trade figures, changes in monetary policy such as hike or cut in interest, or development that affects trading like a stock split, etc. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোম্পানির বিভিন্ন ধরনের নিউজ, বিভিন্ন ধরনের ইনফরমেশন, যেমন কোম্পানি মার্জার বা অ্যাকুইজিশন সংক্রান্ত নিউজ বা মানি সাপ্লাই বেড়ে যাওয়া সংক্রান্ত নিউজ বা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি, ট্রেড ফিগার্স চেঞ্জেস বা মনিটারি পলিসি চেঞ্জেস বা ইন্টারেস্ট রেট বাড়া কমা বা ট্রেড মার্কেটের ট্রেডিং সংক্রান্ত বা স্টক স্প্লিট সংক্রান্ত সিদ্ধান্ত ইত্যাদি বিভিন্ন ধরনের ইনফরমেশন কোম্পানির যে সিকিউরিটি আছে তার উপর নেগেটিভলি বা পজিটিভলি প্রভাব সৃষ্টি করতে পারে। For example, if a company announces an acquisition, then its stock price may rise. অর্থাৎ বলা হচ্ছে যে কোম্পানি যদি অন্য কোনো প্রতিষ্ঠানকে অ্যাকুইজিশন করার চিন্তা করে বা অ্যাকুইজিশনের সিদ্ধান্ত ঘোষণা করে, তাহলে তার প্রভাব প্রাইসের উপর পড়তে পারে। এই ক্ষেত্রে সাধারণত কোম্পানির প্রাইস বেড়ে যেতে পারে। তো এখানে ইনফরমেশন ইফেক্টস বলতে আসলে আমরা যেটা বুঝে থাকি, সংক্ষেপে আমরা বলি যে একটি কোম্পানির শেয়ারের উপর
যে ধরনের ইনফরমেশন প্রভাব সৃষ্টি করে, অর্থাৎ শেয়ারের মূল্যকে, বাজারে যে শেয়ারের মূল্য আছে সেই শেয়ারের মূল্যকে পজিটিভলি বা নেগেটিভলি প্রভাবিত করে থাকে, ইনভেস্টরদের ইনভেস্টমেন্টকে বা পুঁজিবাজারে ইনভেস্টরদের ইনভেস্টিং ডিসিশনকে প্রভাবিত করে থাকে। এই নিউজগুলিকে আমরা বলে থাকি ইনফরমেশন এফেক্টস। এবার আমরা দেখব আন্ডারস্ট্যান্ডিং লং টার্ম ডেট। তো তোমরা ডেট সংক্রান্ত তোমাদের ধারণা আছে, তো এখানে আমরা সংক্ষেপে ডেট সংক্রান্ত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো লং টার্ম ডেট ইজ ডেট দ্যাট ম্যাচিউরস ইন মোর দেন 1 ইয়ার, অর্থাৎ যে সকল ঋণ সাধারণত 1 বছরের বেশি সময়ের জন্য ম্যাচিউর হয় তাদেরকে সাধারণত লং টার্ম ডেট বলা হয়ে থাকে। যদিও ডেটকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, তোমরা জানো, শর্ট টার্ম ডেট, মিডিয়াম টার্ম ডেট এবং লং টার্ম ডেট। অর্থাৎ এখানে 1 বছরের কম সময়ের জন্য ডেটগুলিকে শর্ট টার্ম ডেট বলা হয়, আর 1 থেকে 3 বছরের জন্য ডেটগুলিকে সাধারণত মিডিয়াম টার্ম ডেট বলা হয়, আর তার চেয়ে বেশি সময়ের জন্য যে ডেটগুলো সেগুলোকে সাধারণত লং টার্ম ডেট বলা হয়ে থাকে। তবে 1 বছরের বেশি সময় হলেও এগুলোকেও অনেক সময় লং টার্ম ডেট বলা হয়ে থাকে। Entities chose to issue long-term debt with various considerations, primarily focusing on the time frame for repayment and interest to be paid. অর্থাৎ ডেটের মূল্য কবে পরিশোধ করা হবে এবং ইন্টারেস্টগুলো কিভাবে পরিশোধ করা হবে ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে লং টার্ম ডেটকে চিহ্নিত করা হয়ে থাকে। Investors invest in long-term debt for the benefits of interest payment and consider the time to maturity a liquidity risk. অর্থাৎ ইনভেস্টররা যখন কোনো ডেটে বিনিয়োগ করে থাকে তারা সাধারণত ডেটের ইন্টারেস্ট পেমেন্টকে বিবেচনা করে থাকে মূলত, এবং ডেটটা কত সময়ের মধ্যে ম্যাচুরিটি হবে এই বিষয়গুলির উপরও ইনভেস্টররা গুরুত্ব দিয়ে থাকে। ওভারঅল, the lifetime obligation and valuation of long-term debt will be heavily dependent on market rate changes and whether or not long-term debt issuance has fixed or floating rate interest terms. অর্থাৎ বলা হচ্ছে যে একটি কোম্পানির লং টাইম ডেট বা লং টার্ম ডেট বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে থাকে, যেমন মার্কেট রেট চেঞ্জেস, অর্থাৎ বাজারে যে প্রচলিত যে রেট আছে সেই রেটের পরিবর্তনের মাত্রা বা পরিবর্তনের গতি, অথবা যে ডেটের যে রেট আছে, ইন্টারেস্ট রেট আছে, বা ডেট ইস্যু সংক্রান্ত যে বিভিন্ন ধরনের খরচ আছে, ফ্লোটিং রেট আছে, ফ্লোটিং ইন্টারেস্ট রেট ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে থাকে লং টার্ম ডেট। তো এখানে আমরা দেখব টাইপস অফ লং টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট। টাইপ অফ লং টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট আলোচনা করার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে টাইপ আমরা একটু আগে বর্ণনা করেছি যে লং টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট এবং মিডিয়াম এবং শর্ট টার্ম ডেট ইনস্ট্রুমেন্টস। তো লং টার্ম ডেট ইনস্ট্রুমেন্টগুলি কি হতে পারে, যেমন ডিভেঞ্চার, বন্ডস, লং টার্ম লোনস এবং বন্ডের ক্ষেত্রে মর্টগেজ। তো তোমরা জানো যে একটি কোম্পানি সাধারণত দীর্ঘমেয়াদী মূলধন 3টি উৎস থেকে সংগ্রহ করে থাকে, যেমন ইকুইটি ক্যাপিটাল ইস্যু করা বা শেয়ার ইস্যু করা, দ্বিতীয়ত হলো প্রেফারেন্স শেয়ার ইস্যু করা, এবং থার্ড হলো লং টার্ম ডেট বা ডিভেঞ্চার ইস্যু করা। তো ডিভেঞ্চারগুলোকে বা ডেটগুলোকে আমরা এখানে মূলত 2টি ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি, একটা হলো ডিভেঞ্চার্স আর একটা হলো বন্ডস। বন্ড সাধারণত মর্টগেজ দিয়ে কোম্পানিগুলো লং টার্ম ডেট সংগ্রহ করে, আবার ডিভেঞ্চার বা ঋণপত্র বিক্রি করেও কোম্পানি লং টার্ম ডেট সংগ্রহ করে থাকে। আর মিডিয়াম এবং শর্ট টার্ম ডেটের ইনস্ট্রুমেন্টগুলো হলো ওয়ার্কিং ক্যাপিটাল লোনস, শর্ট টার্ম লোনস এবং ট্রেজারি বিলস। এগুলিকে বলা হয় সাধারণত মিডিয়াম এবং শর্ট টার্ম ডেট ইনস্ট্রুমেন্টস। তো আমরা এখানে আমাদের মূল আলোচ্য বিষয় হলো এই যে লং টার্ম ডেটগুলো দেখছো এগুলো। তো টাইপস অফ লং টার্ম ডেটগুলো আমরা একটু ডিটেইলস আলোচনা করি। তো দেখো, প্রথমে আমরা যদি বলি ব্যাংক ডেট, তো ব্যাংক থেকে সাধারণত ডিভেঞ্চার আর হয় না। তো অনেক সময় ব্যাংকগুলো কোম্পানিকে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। তো এগুলি সাধারণত ট্রেডেবল বা ট্রান্সফারেবল ঋণপত্র হয় না বা ঋণ হয় না। তো এটা সাধারণত কদাচিৎ দেখা যায়। এবার আসো মর্টগেজ। দেয়ার আর loans that backed by specific piece of real estate such as land and buildings. অর্থাৎ কোম্পানিগুলো অনেক সময় ল্যান্ড বা বিল্ডিংস বন্ধক রেখে ঋণ সংগ্রহ করে থাকে, এগুলোকে আমরা মর্টগেজেস লোন বলে থাকি। তো এগুলিও সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে। তারপর বন্ডস, দিস আর পাবলিকলি ট্রেডেবল সিকিউরিটিস। অর্থাৎ পাবলিকলি ট্রেডেবল মানে হলো যে পুঁজিবাজারে
বা স্টক এক্সচেঞ্জে এই সিকিউরিটিসগুলো বা বন্ডগুলো ক্রয় বিক্রয় করা যায়। তো এগুলো ইস্যুড বাই কর্পোরেশন উইথ এ ম্যাচুরিটি অফ লঙ্গার দেন এ ইয়ার, অর্থাৎ 1 বছরের বেশি সময়ের জন্য ম্যাচুরিটিতে বা 1 বছরের বেশি সময়ে মেয়াদ উত্তীর্ণ হবে এরকম সিকিউরিটি সাধারণত কর্পোরেশনগুলো ইস্যু করে থাকে। There are various types of bonds such as convertible bonds, putable bonds, callable bonds, zero coupon bonds, investment grade, high yield or junk bond, etc. অর্থাৎ বন্ড বিভিন্ন ধরনের হতে পারে। তোমরা এগুলো দেখেছো বন্ডের যে প্রকারভেদ। তো এখানে কনভার্টেবল বন্ড হলো যে বন্ডগুলো কমন স্টকে কনভার্ট করা যায়। এছাড়া আছে কলেবল বন্ড, পুটেবল বন্ড, জিরো কুপন বন্ড যেখানে কোনো ইন্টারেস্ট থাকে না, ইনভেস্টমেন্ট গ্রেড, হাই ইয়েল্ড বন্ড, এই ধরনের বন্ড রয়েছে। ডিবেঞ্চার্স, দেয়ার আর লোনস দ্যাট আর নট ব্যাকড বাই এ স্পেসিফিক অ্যাসেট, অর্থাৎ ডিবেঞ্চার হলো এমন ধরনের লোন যে লোনগুলির বিপরীতে কোম্পানিকে কোনো ধরনের অ্যাসেট জমা রাখতে হয় না বা জামানত রাখতে হয় না। Thus, rank power than other types of debt in terms of their priority for repayment. অর্থাৎ রিপেমেন্টের প্রায়োরিটির উপর ভিত্তি করে সাধারণত এই ডিবেঞ্চার গুলো ইস্যু করা হয়ে থাকে। তো যাই হোক, এখানে আমরা যে বিভিন্ন ধরনের যে ডেট দেখতে পাচ্ছি, এখানে টার্মগুলো বিভিন্ন হলেও মূলত আমরা এগুলোকে ডিবেঞ্চার, বন্ড অ্যান্ড ডিবেঞ্চার বলেই এগুলো উল্লেখ করা হয়ে থাকে। তোমরা এখানে একটি স্টেটমেন্ট দেখতে পাচ্ছ, যেমন অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ একটি কোম্পানির ব্যালেন্স শিটে তোমরা এই ধরনের স্টেটমেন্টগুলি দেখে থাকো। যেমন ধরো এখানে লায়াবিলিটিস, ইয়ার 1 এর লায়াবিলিটিস, ইয়ার 2 এর লায়াবিলিটিস, যেমন অ্যাকাউন্টস পেয়েবল, লাইন অফ ক্রেডিট, তারপরে কারেন্ট পিরিয়ড, কারেন্ট পোরশন অফ এলটিডি, কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম ডেট, পেনশনস লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটিস। এই যে বিভিন্ন ধরনের যে তোমরা লায়াবিলিটি সাইডে যে গুলি দেখতে পাচ্ছ, এই লায়াবিলিটিস গুলি মূলত এই ডেট থেকে সৃষ্টি হয়ে থাকে। এখানে এই যে লং টার্ম ডেট ক্ষেত্রে দেখতে পাচ্ছ, লং টার্ম ডেট, পেনশন লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটিস, টোটাল লায়াবিলিটিস, অর্থাৎ এই যে কলামে যে দ্বিতীয় এখানে এই প্যারাতে যে ডেটগুলি দেখতে পাচ্ছ, এগুলি মূলত একটি প্রতিষ্ঠানের লং টার্ম ডেট। এবার আমরা দেখব রিটায়ারমেন্ট অফ বন্ডস বা বন্ড রিফান্ডিং। তো রিটায়ারমেন্ট অফ বন্ড বলতে কি বোঝায়? The retirement of bonds refers to the repurchase of bonds from investors that had been previously issued. অর্থাৎ যে বন্ডগুলো কোম্পানি পূর্বে ইস্যু করেছে ইনভেস্টরদের কাছে, সেই বন্ডগুলো কোম্পানি যখন পুনরায় ক্রয় করে থাকে, এই ক্রয় করার প্রক্রিয়াটাকে বলা হয় রিটায়ারমেন্ট অফ বন্ডস। তাইলে রিটায়ারমেন্ট কি? রিটায়ারমেন্ট হলো রিপারচেস, অর্থাৎ পুনরায় ক্রয় করে কোম্পানি তার প্রয়োজনীয় মূলধন সংগ্রহের জন্য, প্রয়োজনীয় ঋণ মূলধন সংগ্রহের জন্য বিনিয়োগকারীদের কাছে বন্ড বিক্রয় করে থাকে বা ডিবেঞ্চার বিক্রয় করে থাকে। তো এগুলো যখন কোম্পানি পুনরায় যখন ক্রয় করে ফেলে, তখন তাকেই বলা হয় রিটায়ারমেন্ট অফ বন্ডস। The issuer retires bond at the scheduled maturity date of the instruments, or if the bond are callable, the issuer has the option to repurchase the bonds earlier. This is another form of retirement. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সাধারণত ম্যাচুরিটি পিরিয়ডে কোম্পানি বন্ড রিটায়ারমেন্ট করে থাকে। যেমন একটা বন্ডের মেয়াদ যদি 5 বছর হয়, তাহলে কোম্পানি 5 বছর পর ইস্যুয়ারের মাধ্যমে ইনভেস্টরদের বা যারা বন্ড ক্রয় করেছে তাদের বন্ড হোল্ডারদেরকে ম্যাচুরিটি পিরিয়ডে তাদের ঋণের অর্থ ফেরত প্রদান করে রিপেমেন্ট করে থাকে। আর যদি এটা কলেবল বন্ড হয়, কলেবল বন্ড হলে কোম্পানি ম্যাচুরিটি পিরিয়ডের পূর্বেই এই বন্ডের অর্থ ফেরত দিয়ে বন্ড রিফান্ড করতে পারে বা রিটায়ারমেন্ট করতে পারে। দিস ইজ অ্যানাদার ফর্ম অফ রিটায়ারমেন্ট। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচুরিটি পিরিয়ডেও কোম্পানি বন্ড রিফান্ড করতে পারে, বন্ড আবার কলেবল বন্ডের ক্ষেত্রে রিটায়ারমেন্টের পূর্বেও কোম্পানি এই বন্ড ফেরত নিতে পারে। ওয়ান্স বন্ডস আর রিটায়ার্ড, দ্য ইস্যুয়ার এলিমিনেটস দ্য বন্ডস পেয়েবল লায়াবিলিটি অন ইটস বুক। অর্থাৎ কোম্পানি যখন বন্ডগুলো রিটায়ারমেন্ট করে ফেলে বা বন্ডগুলো রিফান্ডিং হয়ে যায়, তখন কোম্পানির যে লায়াবিলিটিস সাইড আছে ব্যালেন্স শিটে, সেই লায়াবিলিটিস সাইডে বন্ডের বিপরীতে যে লায়াবিলিটিস সেটাকে অফ করে দিতে পারে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা প্রতিষ্ঠান বন্ড রিটায়ারমেন্ট, একটা প্রতিষ্ঠানের এখানে এক্সাম্পল দেয়া আছে। তো এখানে দেখো, assume that $1 lakh of callable bonds will be retired on July 1, 2015
After the first interest payment, the bond carrying value of 1,04,500, the bonds have a call premium of টাকা 3,000. অর্থাৎ একটা কোম্পানি দেখে এখানে বন্ডস পেয়েবল, অর্থাৎ বন্ডের মূল্য হলো 1 লাখ টাকা আর বন্ডের প্রিমিয়াম ছিল 4,500, অর্থাৎ 1,04,500। তো এর মধ্যে গেইন অন বন্ড রিটায়ারমেন্ট, দেখো কোম্পানি বলা আছে যে কোম্পানি এই যে প্রিমিয়াম কোম্পানির বন্ড হিসেবে, বন্ডের অর্থ হিসেবে ফেরত দিবে 1 লাখ টাকা আর প্রিমিয়াম হিসেবে ফেরত দিবে 3,000 টাকা। আর কোম্পানি টোটাল রিটায়ারমেন্টের ক্ষেত্রে ফেরত দিবে 1,04,500। তাহলে 1,04,500 থেকে 1,03,000 বাদ দিলে বাকি যে অর্থটা আছে সেই অর্থটা কোম্পানি থেকে একজন ঋণদাতা গেইন হিসেবে অর্জন করে থাকে। তো এখানে বন্ড রিটায়ারমেন্টের একটি ছোট এক্সাম্পল আমরা এখানে দেখলাম। তো আশা করি তোমরা বন্ড রিটায়ারমেন্ট বা বন্ড রিফান্ডিং কি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব প্রেফার্ড স্টক। তো প্রেফার্ড স্টক কি? প্রেফার্ড স্টক বা প্রেফার্ড শেয়ারস or preference shares are securities that represent ownership in a corporation and that have a priority claim over common shares on the company's assets and earnings. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রেফারেন্স শেয়ার বা প্রেফারেন্স স্টক হলো এমন এক ধরনের সিকিউরিটিজ যেটা কোম্পানিতে এমন এক ধরনের মালিকানা সৃষ্টি করে যার বিপরীতে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা তাদের তাদের স্টকের মালিকানা বা তাদের স্টকের অর্থ বা স্টকের বিপরীতে যে ডিভিডেন্ড আছে সেটা গ্রহণের ক্ষেত্রে অগ্রগামিতা অর্জন করে থাকে, অর্থাৎ প্রেফারেন্স পেয়ে থাকে। যেমন কমন শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে বা প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে প্রথমেই প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে হবে, তারপরে কমন শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে হবে। তাহলে এখানে ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা যে প্রায়োরিটি পেয়ে থাকে, এই প্রায়োরিটির জন্যই তাদেরকে বলা হয় প্রেফার্ড স্টক। The shares are more senior than common stock but are more junior relative to bonds in terms of claim on assets. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা তারা কমন শেয়ার হোল্ডারদের আগে তাদের ক্লেম পাইলেও বন্ড হোল্ডার যারা তাদের পরে পাবে। অর্থাৎ ঋণকৃত মূলধনের যে সুদ সেটা আগে পরিশোধ করতে হবে, তারপরে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের সুদ প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে হবে, তারপরে সর্বশেষ কমন শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কমন শেয়ার হোল্ডার প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কমন শেয়ার হোল্ডারদের বা ইকুইটি শেয়ার হোল্ডারদের তুলনায় সিনিয়রিটি অর্জন করলেও, অর্থাৎ তাদের আগে পাইলেও বন্ডের ক্ষেত্রে তারা পরে প্রায়োরিটি পাবে, অর্থাৎ জুনিয়র হিসেবে তাদের ক্লেম অর্জন করবে। Holders of preferred stock are also prioritized over holders of common stock in dividend payments. তাহলে এখানে ডিভিডেন্ডের ক্ষেত্রে তারা প্রায়োরিটি অর্জন করবে। আবার কখনো যদি কোম্পানি থেকে তাদের যে অর্থ ফেরত পাওয়ার বিষয় আসে, সেই অর্থ ফেরত পাওয়ার বিষয়েও তারা আগে প্রায়োরিটি পাবে কমন শেয়ার হোল্ডারদের থেকে। তো এখানে দেখো পাশে একটি চিত্র দেওয়া আছে বন্ড হোল্ডার্স, প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স এবং কমন শেয়ার হোল্ডার্স। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের যে ঋণ পরিশোধ বা ঋণ মূলধন আছে বা লায়াবিলিটিস আছে, এই লায়াবিলিটিস পরিশোধের ক্ষেত্রে সর্বপ্রথমই প্রায়োরিটি পাবে বন্ড হোল্ডাররা, তারপরে পাবে প্রেফারেন্স শেয়ার প্রেফার্ড শেয়ার হোল্ডাররা, তারপরে সবার শেষে পাবে কমন শেয়ার হোল্ডাররা। এই পিরামিডটি দিয়ে মূলত তাই বোঝানো হয়েছে। তো প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের বা প্রেফার্ড শেয়ারের কিছু বৈশিষ্ট্য আছে, তোমরা এগুলি জানো, তারপর আমরা এগুলো আবার রিওয়াইন্ড করছি। যেমন ধরো প্রথম, প্রেফারেন্স ইন অ্যাসেট আপন লিকুইডেশন, অর্থাৎ কোম্পানি যদি কখনো লিকুইডেশনে যায়, অর্থাৎ কোম্পানি যদি তার অ্যাসেট বিক্রি করে দেয় বা কোম্পানি যদি কখনো তারল, অর্থাৎ কোম্পানি যদি কখনো শেষ হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে কোম্পানির অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কমন শেয়ার হোল্ডারদের থেকে আগে তাদের অর্থ ফেরত পাবে। Dividend payments. The shareholder provide dividends payment to shareholders. The payment can be fixed or floating based on interest rate benchmarks such as LIBOR. অর্থাৎ ডিভিডেন্ড পেমেন্টের ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের তুলনায়, কমন শেয়ার হোল্ডারদের তুলনায় প্রেফার শেয়ার হোল্ডাররা অগ্রগামিতা অর্জন করবে। এখানে ডিভিডেন্ড দেখো ফিক্সড হতে পারে আবার ফ্লোটিংও হতে পারে, তবে বাংলাদেশে সাধারণত
ফিক্সড, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে ফিক্সডই থাকে। তো এটা এখনো বলা হয়েছে প্রেফারেন্স ইন ডিভিডেন্ড। প্রেফারেন্স শেয়ার হোল্ডার হ্যাভ প্রায়োরিটি ইন ডিভিডেন্ড পেমেন্টস ওভার দ্য হোল্ডার্স অফ দ্য কমন স্টক। নন ভোটিং, generally their shares do not assign voting rights up to their shareholders. However, some preferred shares allow its holder to vote on extraordinary events. অর্থাৎ আমরা জানি যে সাধারণত প্রেফার শেয়ার হোল্ডাররা ভোটিং অধিকার লাভ করেন না, অর্থাৎ তারা কোম্পানির পরিচালক নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের ভোট দিতে পারে না। তবে কখনো কখনো এক্সট্রাঅর্ডিনারি কোনো ইভেন্ট যদি হয় বা এক্সট্রাঅর্ডিনারি কোনো কেসের ক্ষেত্রে প্রেফার শেয়ার হোল্ডাররা ভোট দেওয়ার জন্য অনুমতি পেতে পারে। Convertibility to common stock. Preferred shares may be converted to a predetermined number of common shares. Some preferred shares specify the date of which the shares can be converted. Other requires approval from the board of directors for the conversion. অর্থাৎ কিছু কিছু কমন স্টক আছে, যে সকল কমন স্টক গুলোর বিপরীতে তারা ইচ্ছা করলে তাদের প্রেফার স্টক গুলোকে কমন স্টকে কনভার্ট করতে পারবে। তবে এর জন্য সুনির্দিষ্ট ডেট যদি থাকে তাহলে সেই ডেটের মধ্যে তাদেরকে এই কার্যক্রমটা সম্পাদন করতে হবে। আদারওয়াইজ তাদেরকে বোর্ড অফ ডিরেক্টরস এর অনুমতি ক্রমে তাদেরকে প্রেফার শেয়ারগুলোকে কমন স্টকে রূপান্তর করতে পারবে। এই ধরনের প্রেফার স্টকগুলোকে আমরা বলি কনভার্টেবল প্রেফার্ড স্টক। তারপরে কলেবিলিটি, দ্য শেয়ারস ক্যান বি রিপারচেজ বাই দ্য ইস্যুয়ার এট স্পেসিফিক ডেটস। যদি প্রেফার স্টকটা কলেবল হয় তাহলে স্পেসিফিক ডেটে কোম্পানি এই প্রেফার স্টককে কল করতে পারে, অর্থাৎ ফেরত নিতে পারে। তাহলে এই 6টি ফিচারই মূলত প্রেফার স্টকের ক্ষেত্রে দেখা যায়। এবার আমরা দেখব কমন স্টক। হোয়াট ইজ কমন স্টক? কমন স্টক কি তোমরা জানো? Common stock can be defined as securities that represent individuals' ownerships in a said corporation and their claim on the ventures accrued profits. দেখো এখানে কমন স্টক হলো এমন এক ধরনের সিকিউরিটিজ that represent individual ownerships, অর্থাৎ কোম্পানির ব্যক্তিগত মালিকানা নির্দেশ করে in a said corporation, একটি প্রতিষ্ঠানে, and their claims on the ventures accrued profits, অর্থাৎ প্রতিষ্ঠান যে প্রফিট অর্জন করে সে প্রফিটের মধ্যে তাদের দাবি রয়েছে, অর্থাৎ তারা সেই প্রফিট থেকে তাদের অংশ দাবি করতে পারে। তাদেরকে এই ধরনের স্টকগুলিকে বলা হয় কমন স্টক। তাহলে কমন স্টক কি? কমন স্টকটা হলো কোম্পানির, কমন স্টক হোল্ডার হলো কোম্পানির মালিকানা, মালিক, তারা কোম্পানির যে লাভ হবে সে লাভের অংশ দাবি করতে পারে। কিন্তু এখানে প্রেফার্ড স্টক হোল্ডাররা বা ডিবেঞ্চার হোল্ডাররা কিন্তু প্রফিট থেকে তাদের অংশ দাবি করতে পারে না। Such stock option offers individuals a power to elect the company's board of directors and further extend them voting rights to formulate corporate policies. অর্থাৎ কমন স্টক হোল্ডাররা হলো এমন ব্যক্তি বা এমন ইন্ডিভিজুয়ালস যারা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচনে ভোট দিতে পারে বা নির্বাচিত করতে পারে এবং কোম্পানির যে কর্পোরেট পলিসি সেই কর্পোরেট পলিসিতে অংশগ্রহণ করতে পারে। Usually in the long term, common shares are said to generate returns at a high rate. তো সাধারণত কমন শেয়ার হোল্ডাররা যে বিনিয়োগ করে থাকে প্রতিষ্ঠানে, দীর্ঘমেয়াদে সাধারণত তারা বেশি হারে রেভিনিউ অর্জন করে থাকে বা বেশি হারে তারা প্রফিট পেয়ে থাকে কোম্পানি থেকে। কমন স্টক হোল্ডার্স আর কম্পেনসেটেড উইথ ডিভিডেন্ড ইনকাম। কমন শেয়ার হোল্ডাররা কোম্পানিতে বিনিয়োগ করে যে ঝুঁকি গ্রহণ করে থাকে, এই ঝুঁকি গ্রহণের বিপরীতে তারা ডিভিডেন্ড পেয়ে থাকে, ডিভিডেন্ড ইনকাম হিসেবে পেয়ে থাকে, which is paid to them after distributing the accrued profits to preference shareholders. যদিও এই যে ডিভিডেন্ড বা এই যে তাদের ডিভিডেন্ড ইনকাম, এটা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের পরে তাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়, তবে তাদের রেটটা সাধারণত স্পেসিফিক থাকে না, কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের রেট স্পেসিফিক থাকে। ফিচার্স অফ কমন স্টক। তো কমন স্টকের কিছু ফিচার আমরা ইতিপূর্বে দেখেছি পূর্ববর্তী স্লাইডে। তো এগুলো থেকে আমরা যদি সামারি করি তাহলে আমরা এখানে কয়েকটা ফিচার আমরা বলতে পারি, যেমন ডিভিডেন্ড রাইট। তাহলে কমন শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড রাইটের অধিকার ভোগ করে থাকে, যেটা প্রেফারেন্স শেয়ার হোল্ডার বা ডিবেঞ্চার হোল্ডাররা ভোগ করতে পারেন না। অ্যাসেট রাইট, এন্টাইটেলড টু রিসিভ রিমেইনিং অ্যাসেটস ইন দ্য ইভেন্ট অফ লিকুইডেশন। অর্থাৎ কোম্পানি যদি কখনো লিকুইডেশনে চলে যায়, অর্থাৎ কোম্পানি লিকুইডেশন মানে হলো কোম্পানি বিলুপ্ত হয়ে গেলে কোম্পানির যে অর্জিত যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলো বিক্রি করে তরল করে ফেলা, অর্থাৎ এই কোম্পানির যে অ্যাসেট বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে সেই অর্থ
বা সেই অ্যাসেট বিক্রয়ের অর্থ লাভ করার অধিকার কমন শেয়ার হোল্ডারদের আছে। ভোটিং রাইটস, পাওয়ার টু ইলেক্ট দ্য বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ কমন শেয়ার হোল্ডারদের ভোটিং রাইট আছে, তারা ভোট প্রদানের মাধ্যমে বোর্ড অফ ডিরেক্টরস বা পরিচালক নিয়োগ করতে পারে। প্রিএমটিভ রাইটস, তো কমন শেয়ার হোল্ডাররা প্রিএমটিভ রাইট বুক করে থাকে। এখানে প্রিএমটিভ রাইটস মানে কি? প্রিএমটিভ রাইট আমরা আলোচনা করেছি পূর্ববর্তী লেকচারে, তারপর আমরা এখানে বলছি প্রিএমটিভ রাইটস হলো কোম্পানি যদি কখনো কোম্পানি যদি কখনো শেয়ার ইস্যু করে, অর্থাৎ কোম্পানি যদি নতুনভাবে শেয়ার ইস্যু করে, তাহলে সেই শেয়ার কেনার ক্ষেত্রে বর্তমান যারা শেয়ার হোল্ডার আছে, কমন শেয়ার হোল্ডার আছে, তারা প্রায়োরিটি পাবে। এটি হলো প্রিএমটিভ রাইটস। অর্থাৎ এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা কোম্পানি নতুন শেয়ার কেনার ক্ষেত্রে যে অগ্রাধিকার লাভ করে থাকেন তাকে বলা হয় প্রিএমটিভ রাইটস। এই প্রিএমটিভ রাইটস কমন শেয়ার হোল্ডাররা ভোগ করে থাকে। এটা কমন শেয়ার হোল্ডারদের একটা অন্যতম বৈশিষ্ট্য। রিটার্নস, কমন স্টক অ্যালাউ ইটস ইনভেস্টর্স টু জেনারেট আর্নিংস ইন টু ওয়েজ, নেমলি ইন দ্য ফর্ম অফ ক্যাপিটাল গেইনস অ্যান্ড থ্রু ডিভিডেন্ড ইনকাম। অর্থাৎ কমন শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে দুইভাবে তাদের আয় সম্পাদন করতে পারে, দুইভাবে তারা গেইন হতে পারে। কি কি গেইন হতে পারে? প্রথমত তারা তাদের শেয়ার বিক্রি করে ক্যাপিটাল গেইন অর্জন করতে পারে, অর্থাৎ তারা যে দামে বাজার থেকে তাদের শেয়ার কিনে সেই শেয়ার বেশি দামে বিক্রি করলে যে গেইন হয় সেটা হলো ক্যাপিটাল গেইন। এছাড়া তারা প্রতি বছর শেষে তারা কোম্পানি থেকে যে বন্টনকৃত যে মুনাফা আছে বা ডিভিডেন্ড আছে, সেই ডিভিডেন্ড ইনকামের মাধ্যমে তারা আয় পেয়ে থাকে। তাহলে কমন শেয়ার হোল্ডাররা একটি প্রতিষ্ঠান থেকে দুইভাবে লাভবান হতে পারে বা দুইভাবে আর্নিংস পেয়ে থাকে। তাহলে কি কিভাবে? প্রথমত হলো কোম্পানি শেয়ার বিক্রি করে অর্জিত লাভ, আরেকটা হলো বছরের শেষে ঘোষিত মুনাফা। তাহলে আমরা এখানে দেখলাম যে কমন শেয়ারের কি কি বৈশিষ্ট্য আছে এবং কমন শেয়ার হোল্ডারদের কমন শেয়ার বলতে কি বোঝায় এবং কমন শেয়ারের কি কি বৈশিষ্ট্য আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা লেকচারে যে বিষয়গুলি আলোচনা করলাম সেই বিষয়গুলি সম্পর্কে তোমাদের একটা সংক্ষিপ্ত এবং স্পষ্ট ধারণা সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস। আমরা যদি লেকচারটা সামারাইজ করি তাহলে কি আমরা পাই? প্রথমত আমরা আলোচনা করেছি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সম্পর্কে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিভিন্ন ফাংশনগুলো আমরা আলোচনা করেছি। তারপর আমরা বিভিন্ন শেয়ার ইস্যু সংক্রান্ত বা আইপিও ইস্যু সংক্রান্ত যে রেগুলেশনগুলো রয়েছে সেই রেগুলেশনগুলো আমরা আলোচনা করেছি। একটি কোম্পানি কিভাবে আইপিও ইস্যু করে থাকে, কি কি স্টেপ অনুসরণ করতে হয় সেগুলো আমরা আলোচনা করেছি। তারপরে বিভিন্ন ধরনের ডেট নিয়ে আমরা আলোচনা করেছি, ডেটের ফিচার নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর আমরা প্রেফার্ড স্টকের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি। সর্বশেষ আমরা ইকুইটি শেয়ার এবং তার বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। তো এই আমরা আলোচনার মাধ্যমে বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং, এই ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা আমরা অর্জন করতে পারবো বলে আমার বিশ্বাস। যদিও আমাদের লেকচারগুলো দুটি লেকচারে আমাদের একটি চ্যাপ্টারকে শেষ করতে হচ্ছে, এই জন্য আমাদেরকে অনেক বিষয় খুব সংক্ষেপে বর্ণনা করতে হয়েছে। যদিও সংক্ষেপে বর্ণনা করা খুব কঠিন এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা সম্ভব না, তারপরও আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ধৈর্য সহকারে এই লেকচারটি শোনার জন্য। ভালো থেকো।